জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর, পর্ব নং 12। তো সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে জব টিচার্স টিভিতে 11টি পর্ব অনুষ্ঠিত রয়েছে শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, যা পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই মোট 11টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজকে সর্বশেষ পর্ব 12 নং পর্ব বলা রয়েছে। এই 12 নং পর্বের মধ্যে দিয়ে 120টি প্রশ্ন শেষ হবে। যারা ইতিপূর্বে আগে এই পর্বটি দেখেননি তারা দয়া করে 11টি পর্ব দেখে নেবেন। আশা করি এই পর্বটি দেখলে বিভক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও যোগদান, শিক্ষক নিবন্ধন, এমপিও, নন এমপিও, রাজস্ব, তৃতীয় চতুর্থ কর্মকর্তা কর্মচারী, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক, বেতন স্কেল, ইনক্রিমেন্ট, বাসা ভাড়া, প্রণোদনা সব বিষয়ে দয়া করে জানতে পারবেন। তো যাই হোক, আমরা আসি প্রশ্ন নং 111, পর্ব নং 12, প্রশ্ন নং 111। বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ কয়টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে? গণবিজ্ঞপ্তিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি, দুটি গণবিজ্ঞপ্তির আলোকে বলি যে গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। তো 40টি প্রতিষ্ঠানে আবেদনের জন্য আপনাকে 1000 টাকা ডাচ বাংলা বা ডাচ বাংলাতে আপনাকে 1000 টাকা বা টেলিটক বাংলাদেশ লিমিটেডে 1000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এবং এই 40টি প্রতিষ্ঠান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার শূন্যপদ থাকা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আবেদন করতে পারবেন। আর যেগুলো ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় রয়েছে, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনই আবেদন করতে পারবেন। এবং যে ক্ষেত্রে ফিমেল অনলি রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র নিবন্ধনধারী নারী প্রার্থীরাই বা ফিমেল কোটায় নারী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এবং যে সকল গার্লস স্কুল রয়েছে এবং শারীরিক শিক্ষা বিষয়ে সেখানে পুরুষ এবং মহিলা থাকলেও এই বিষয়টি লক্ষ্য রাখবেন, বিএড করা সহকারী শারীরিক শিক্ষা শিক্ষকরা তারা শুধুমাত্র নারী যে সকল প্রার্থী রয়েছেন তারাই শুধুমাত্র গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে শারীরিক শিক্ষা বিষয় রয়েছে সেখানে আবেদন করতে পারেন, সেখানে কোনো পুরুষ টিচার আবেদন করতে পারবে না। তবে যেখানে পুরুষ এবং মহিলা দুটোই রয়েছেন অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় রয়েছেন বা ছাত্র বা ছাত্রী উভয় রয়েছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এটি হলো মোটামুটি চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার নিয়ম, মানে মোটামুটি আপনি চয়েস দিতে পারবেন। তবে আপনি 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরেও আপনি ইয়েস দিয়ে রাখলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নাম্বার অনুযায়ী যদি পদ খালি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যুক্ত হতে পারবেন। তো 112 নং প্রশ্ন বলা হয়েছে জাতীয় মেধা তালিকা সম্পর্কে বলুন। মনে করেন ধরেন আপনি গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছেন, গণিতে আপনি ধরেন 62 পেয়েছেন, একজন 63 পেয়েছে, একজন 64 পেয়েছে, একজন 65 পেয়েছে। তো এটার জন্য একটি সিরিয়াল করা হয়। তো সিরিয়ালে আপনি আগে থাকলে আগের নাম্বার, আগে ভালো প্রতিষ্ঠান পাবেন, তারপরে হলে উনি পাবে। এইভাবে জাতীয় মেধা তালিকা করা হয়। এই মেধা তালিকা আমরা ngi.teletalk.com.dd.com.bd-তে দেখতে পারব। তো মেধা তালিকা যার বেশি ভালো প্রথম দিকে থাকবেন, যার মেধা খারাপ সে সবার শেষের দিকে থাকবেন। তারপরে বলছি 113 নং প্রশ্ন বলছে শিক্ষক নিয়োগে ভুল পদে সুপারিশ পেলে করণীয় কী? এই বিষয়টি অত্যন্ত জটিল। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে রয়েছেন, যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়ে ভুল পদে অর্থাৎ শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে গণবিজ্ঞপ্তি আবেদন করে ভুল পদে সুপারিশ পেয়েছেন, সুপারিশ পেলে ভুল পদের অনেকগুলো কারণ রয়েছে। যেমন পদটি নন এমপিও দেখানো হয়েছে এমপিও, কিন্তু পদটি নারী কোটাজনিত, নারী প্রার্থী কিন্তু দেখানো হয়েছে পুরুষ প্রার্থী। এ ধরনের হলে অবশ্যই আপনারা এনটিআরসিতে একটি লিখিত অভিযোগ দেবেন, জেলা শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দেবেন এবং উপজেলা শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দেবেন। তাহলে মোটামুটি ভুল পদে আপনাকে আরেকটা গণবিজ্ঞপ্তির আগে আপনার নিজ জেলা কিংবা নিজ উপজেলা কিংবা নিজ বিভাগীয় শহরে ওই এনটিআরসি আপনাকে পুনরায় সুপারিশ করবে যদি এনটিআরসির ভুল হয়ে থাকে। তবে আপনি 1 বছর বা আরেকটি নিয়োগ পর্যন্ত আপনি কিন্তু কোনো টাকা পাবেন না, মানে আপনি কিন্তু বকেয়া পাবেন না, মানে ওনাদের ভুল হলেও কিন্তু আপনাকে বকেয়া দিবে না। তাই আবেদন করার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন এবং পদটি নিয়ম বহির্ভূত দেওয়া হয়েছে কিনা বা নিয়ম দেওয়া রয়েছে কিনা, নিয়ম অনুযায়ী দেওয়া রয়েছে কিনা এবং ওই প্রতিষ্ঠান এমপিও জটিলতা আছে কিনা এগুলো দেখে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করবেন।
তারপরে হলো 114 নং প্রশ্ন, প্যাটার্ন জটিলতা সম্পর্কে বলেন। প্যাটার্ন জটিলতা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানে 10 জন টিচার রয়েছেন, তার মধ্যে 3 জন থাকবে মহিলা আর বাদ বাকি 7 জন থাকবে পুরুষ। এখন এর ভিতরে ধরেন বাংলা শিক্ষক একজন, ইংলিশ শিক্ষক একজন। এখন আপনি কি করলেন, বাংলা একজন শিক্ষক থাকার পরও আরও আরেকজনই বাংলা শিক্ষক দেওয়ার জন্য আবেদন করলেন, তাহলে এটা কিন্তু আপনার প্যাটার্ন জটিলতায় পড়লো। এবং কি আপনার যে সিস্টেমে শিক্ষক নিয়োগ কথা ছিল সেই সিস্টেম না নিয়ে অন্য সিস্টেমে নিয়েছেন, এটা প্যাটার্ন জটিলতা। এই ধরনের প্যাটার্ন জটিলতা হলে এমপিও হয় না। এক্ষেত্রে আপনি এনটিআরসিতে একটি লিখিত অভিযোগ দিতে হবে, এছাড়া আপনার উপায় নেই। যেটা আগের নিয়মে বললাম সেটাও এই নিয়মে প্রযোজ্য হবে। তারপরে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা সম্পর্কে বলুন। শিক্ষক নিয়োগে 30% নারী কোটা শুধুমাত্র যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তখন এটি প্রয়োগ করা হয়, তবে শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি, রিটেন কিংবা ভাইভাতে কোনো নারী কোঠা নেই। আমি আবারও বলছি, শুধু নারী কোটা না, কোনো ধরনের কোঠা শিক্ষক নিবন্ধনের প্রিলি, রিটেন, ভাইভাতে কোনো ধরনের কোটা প্রয়োগ হয় না। পাশ করার পরে 30% নারী কোটা প্রয়োগ হয়, এটি শুধুমাত্র পৌর এলাকা এবং সিটি কর্পোরেশনভুক্ত এলাকাগুলোতে। কিন্তু উপকূলীয় এবং হাওর এলাকাগুলোতে নারী কোটা অনেকখানে শিথিলতা, অনেকখানে 15%, অনেকখানে 10%, অনেকখানে ইচ্ছা স্বাধীন আপনি নিতে পারেন। এই হলো মোটামুটি শিক্ষক নিয়োগের নারী কোটা। তো এই ঘরে যদি ধরা হয় যে বাংলাদেশের সব ধরনের সিটি কর্পোরেশনে অল্প কিছু 20 বা 25টি উপজেলা ব্যতীত আর বাংলাদেশের সকল উপজেলায় পৌর যে এলাকাগুলো রয়েছে এইগুলো এলাকাতে 30% নারী কোঠা নেওয়া বাধ্যতামূলক। এছাড়া অন্যান্য পুরুষ প্রার্থীদের কখনো এমপিও হবে না। 116 নং প্রশ্ন, বলা হয়েছে শিক্ষক নিবন্ধনে অনলাইন আবেদন খরচ কেমন। শিক্ষক নিবন্ধনে অনলাইন আবেদন খরচ 4th এবং 5ম গণবিজ্ঞপ্তিতে একটু আলাদা ছিল, তো 5ম গণবিজ্ঞপ্তিতে সেটি 1000 টাকা। তবে আপনি যখন অনলাইনে একটি প্রতিষ্ঠানে মানে একটি কম্পিউটার দোকানে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে 100, 150 এবং 200 টাকা ক্ষেত্র বিশেষ নিতে পারে। তারপরে বলা হয়েছে 117 নং প্রশ্ন, নন এমপিও বলতে কি বোঝায়। নন এমপিও বলতে বোঝায় যে সকল প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত ভাতা দেওয়া হয় না, সেই সকল প্রতিষ্ঠানকে নন এমপিও প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ সরকার প্রতিষ্ঠিত মান্থলি পেমেন্ট অর্ডার নেই, অর্থাৎ মাস টু মাস কোনো বেতন দেওয়া হয় না। যে সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের খরচে চলে, ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করে কিংবা শিক্ষকদের নিজেদের শ্রমের টাকা বা ঘামের টাকা খরচ করে কিংবা এলাকার দানশীলদের দ্বারা পরিচালিত হয়ে থাকে, তাদেরকে নন এমপিও প্রতিষ্ঠান বলা হয়। নন এমপিও প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হয় না। যদি কোনো সময় আছে উপজেলা বা জেলা পর্যায়ে অনুদান খাতে কিছু টাকা পয়সা অনেক সময় দেওয়া হয়ে থাকে। তো আবার নন এমপিও প্রতিষ্ঠানে সরকারও আবার এমপিওভুক্ত করে, তখন আবার সেটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়, অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডারে অন্তর্ভুক্ত হয়। তারপরে হলো 118 নং প্রশ্ন, গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে অনলাইন খরচ দিতে হয়। যে অনলাইন খরচ গণবিজ্ঞপ্তিতে একটি প্রশ্ন দুবার হয়ে গেছে। তো গণবিজ্ঞপ্তি অনলাইন আবেদনে এটি খরচ দিতে হয় 1000 টাকা। এর বাইরে আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আবেদন শেষ ডেট থেকে আগামী 10 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য নিয়ম রয়েছে, কিন্তু অনেক কারণে দিতে পারেন। সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রাথমিক সুপারিশে একটি রেজাল্ট পেয়ে যাবেন। আর প্রাথমিক সুপারিশে রেজাল্টের পরে আপনাকে এই কাগজপাতি পাঠাতে হবে। কাগজপাতি শিক্ষা ওই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে আপনি যে আবেদন করেছিলেন, আবেদনে যেসব কাগজ সন্নিবিষ্ট করছেন সেগুলো দিতে হবে, এবং তারপরে পুলিশ বিরুল ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, এবং তারপরে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন। এবং চূড়ান্ত সুপারিশ পাওয়ার 1 মাসের মধ্যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান না করেন, সেক্ষেত্রে আপনার আইনি কোনো ঝামেলা হবে না, বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করা কোনো বাধ্যতামূলক নয় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে বলা হয়েছে 119 নং প্রশ্ন, বলা হয়েছে জেনারেল সার্টিফিকেট কি বোর্ড কর্তৃক সত্যায়িত করা লাগে না। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ যে সকল প্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্ত খাতে কর্মরত কর্মচারীদের এমপিওর ক্ষেত্রে এটা লাগে, কিন্তু মাউসি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটা আমরা জেনারেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে চিনে থাকি, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যেটা আমরা মেমিস বলে থাকি, এই ক্ষেত্রে দুইটি অনলাইনে এমপিওভুক্ত করা হয়। এই ক্ষেত্রে বোর্ড কর্তৃক সার্টিফিকেট সত্যায়িত করতে হয় না। আরেকটি বিষয় বলে দিই, যে বোর্ড কর্তৃক যে সার্টিফিকেট সত্যায়িত করা হয়, মার্কশিট কিন্তু সত্যায়িত করা লাগে না। শুধুমাত্র সার্টিফিকেট মূলটা নিয়ে যাবেন, তার সাথে ফটোকপি নিয়ে কারিগরিতে যারা রয়েছেন সার্টিফিকেটটি নিয়ে যাবেন, তার সাথে 2 কপি ফটোকপি করবেন, করে যার যার বোর্ড অনুযায়ী নিয়ে সত্যায়িত করে নিয়ে আসবেন। ওই সত্যায়িতর একটি কপি কিন্তু আপনার এমপিওর ক্ষেত্রে নিতে হবে। আর শিক্ষক নিবন্ধন সনদটি
জেলা শিক্ষা অফিস যারা কারিগরিতে যারা রয়েছেন তারা জেলা শিক্ষা অফিস দ্বারা কিন্তু সত্যায়িত করলে হবে না, এটি আপনি প্রধান শিক্ষক দিয়ে NTRCর মধ্যে দিয়ে অনলাইনে সত্যায়িত করে অনলাইন কপিটি জমা দিলেই তবে আপনার নিবন্ধন সনদটি সঠিক, না হলে আপনার এমপিও আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে, পুনরায় আপনার কাগজপাতি পাঠাতে হবে। এ হলো আমাদের 119 নং প্রশ্ন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের 12তম পর্বের সর্বশেষ প্রশ্ন, সেসিভুক্ত প্রতিষ্ঠানের জনবল কাঠামো বলেন। সেসিভুক্ত প্রতিষ্ঠান চালু হয়, সেসিভুক্ত যে SSC ভোকেশনাল উনি বুঝিয়েছেন যে সেসিভুক্ত SSC ভোকেশনাল চালু হয় 2020 সালের জানুয়ারিতে। সেই সময় 640টি প্রতিষ্ঠানে 2টি করে ট্রেড চালু হয় এবং 2টি ট্রেডে 2জন ট্রেড ইনস্ট্রাক্টর এবং 2জন ট্রেড অ্যাসিস্ট্যান্ট, এই মোট 4 জন, অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানে 4 জন করে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ হবে, অর্থাৎ 2 জন কর্মকর্তা এবং 2 জন কর্মচারী নিয়োগ হবে, এই মোট হলো 4 জন। এবং এর বাহিরে জেনারেলভুক্ত কোনো পদ এখনও পর্যন্ত 2024 সালের এই ভিডিও করার আগ পর্যন্ত জুলাই মাস পর্যন্ত কোনো পদ তৈরি হয়নি, অর্থাৎ সারা বাংলাদেশে 2020 সালে 630টি এমপিওভুক্ত SSC ভোকেশনালের সাথে জেনারেলের সাথে 630টি SSC ভোকেশনাল খোলা হয়, যেটাকে সেসিভুক্ত SSC ভোকেশনাল নামে চেনা হয়। এবং সেসিভুক্ত SSC ভোকেশনালে যারা টিচার এবং কর্মকর্তা কর্মচারী বা ট্রেড ইনস্ট্রাক্টর বা ট্রেড অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদেরকে আপনার মাউসি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে এবং মাদ্রাসা বা মেমিসের অধীন থেকে বেতন দেওয়া হয়ে থাকে। এই হলো সেসিভুক্ত প্রতিষ্ঠানের জনবল কাঠামো, অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেসিভুক্ত প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে জনসংখ্যা হলো, অর্থাৎ কর্মকর্তা 2 জন কর্মচারী 2 জন, মোট 4 জন হলো সেসিভুক্ত SSC ভোকেশনালের জনবল কাঠামো। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের 12টি পর্ব এখানে শেষ হলো। যারা এই 12টি পর্ব দেখেননি তারা দয়া করে জব টিচার্স টিভিতে দেখে নেবেন। আশা করি 120টি প্রশ্নের উত্তর পেলে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে অনেক তথ্য জানা থাকবে। এর বাইরেও কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ও আমাদের পেইড সার্ভিস যে রয়েছে 200 টাকার বিনিময়ে একটি মাস, ওটাও আপনারা গ্রহণ করতে পারেন। ওটা গ্রহণ করার জন্য হলে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, কমেন্টে আমরা বিকাশ নম্বর দিয়ে দেবো এবং আপনার নম্বরটি সেভ করে নেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।